সকল রাজনৈতিক ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করবার যেমন আর কেউ রইল না, তেমনি এই যে নানা পক্ষ নাড়িয়ে গেল, যাদের মধ্যে অনেকেই বাংলাদেশের চরিত্রটাই বদলে ফেলতে চায়। কেউ বলছেন বাংলাদেশের নারীদের 4 ঘন্টা কাজ করা উচিত, কেউ বলছেন বাংলাদেশের নারীদের আর বের হওয়া উচিত না, কেউ কেউ বাংলাদেশের নারীরা কে কোন পোশাক পরবেন ঠিক করে দিচ্ছেন, কিংবা আবার আমরা দেখছি যে ভয়াবহ অশ্লীল স্লোগান ছাড়া বাংলাদেশে আসলে বোধহয় ফ্যাসিবাদ বিরোধী কিংবা ভারত বিরোধিতার রাজনীতি করা যাচ্ছে না। এই পুরো প্রক্রিয়াটা সম্ভব হচ্ছে এমন একটা পরিস্থিতিতে যখন খালেদা জিয়ার মতো সর্বজন গ্রাহ্য ওই রাজনীতির আর কোনো নেতা অবশিষ্ট নাই। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। 1 মাসেরও বেশি সময় ধরে গুরুতর রোগ শয্যায় চিকিৎসাধীন থাকবার পর আজ সকালে তার মৃত্যুর খবর এসেছে। আমরা যারা বাংলাদেশের নাগরিক এবং মধ্য 40-এর এদিকে ওদিকে যাদের বয়স, তাদের জন্য সত্যিকার অর্থেই এক যুগের অবসান হলো, বর্ণাঢ্য এক রাজনৈতিক যুগের অবসান হলো খালেদা জিয়ার মৃত্যুর মাধ্যমে। আমাদের পুরো জীবৎকালটাই আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতির রাজপথ এবং সরকার নিয়ন্ত্রণ করেছেন, শাসন করেছেন, তার গতি প্রকৃতি নির্ধারণ করেছেন যে 2 নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, তাদের মধ্যে একজনের জীবনাবসান হলো আজকে। আমরা 2.5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে দেখেছি যে রাজনৈতিক দল গঠনের সক্ষমতা নাই, রাজনীতি করবার তেমন অভিজ্ঞতা নাই, জনসমর্থনে শূন্য এমন ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর একটি অংশ দেশি বিদেশি প্ররোচনায় এই 2 নেত্রীকে সরিয়ে দিলেই বাংলাদেশের রাজনীতির কি মঙ্গল হবে সেই তত্ত্ব প্রচারণা, প্রবর্তন এবং সেই তত্ত্বের এক রকমের বিকাশ সাধনের চেষ্টা করে গেছেন সর্বসাধ্য দিয়ে। -2 ফর্মুলার যে কার্যকলাপ, যে প্রচারণা চলেছে 2.5 দশকের বেশি সময় ধরে, 2024-এর আগস্টের পর এক নেত্রী রাজনীতি থেকে, বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছেন। আরেক নেত্রী দেশে ছিলেন বটে, কিন্তু তিনি এখন তাকে সকলে সর্বজনের শ্রদ্ধেয়, বাংলাদেশের রাজনীতির একেবারে সর্বজন স্বীকৃত অভিভাবক এসব বলে আবেগ প্রকাশ করছে বটে, কিন্তু ভুলে গেলে চলে না 2024-এর আগস্টের পর না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খালেদা জিয়ার কাছে কোনো পরামর্শের জন্য গিয়েছিলেন, না যেই ডক্টর ইউনূস একরকম কোথা থেকে জানি প্যারিস থেকে উড়ে এসে বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করলেন, তিনি কোনো পরামর্শের জন্য খালেদা জিয়ার দ্বারস্থ হয়েছিলেন, কিংবা খালেদা জিয়ার কাছে কোনো বুদ্ধি পরামর্শের জন্য এই তরুণ নেতারা 2024-এর আগস্টের পর থেকে যেই তরুণ নেতারা বাংলাদেশের রাজনীতি দাপড়ে বেড়াচ্ছে, কিংবা বাংলাদেশের রাজনীতিতে যে নতুন ধরনের ভাষা, নতুন ধরনের রাজনৈতিক নানা রকম তত্ত্ব কিংবা নতুন এক রাজনৈতিক ধারার দিকে বাংলাদেশকে ঝুঁকে পড়তে দেখা যাচ্ছে, তাদেরও কাউকে কিন্তু খালেদা জিয়াকে পরামর্শ নিতে বা খালেদা জিয়ার সঙ্গে কোনো আলাপ আলোচনা করতে 2024-এর আগস্টের পর যেতে দেখা যায় নাই। কারণ সব বোঝবার খালেদা জিয়ার মৃত্যু কি করে একটা বর্ণাঢ্য রাজনৈতিক যুগের শুধু অবসান ঘটাচ্ছে না, কেন বাংলাদেশের রাজনীতি পাল্টে দেবে সেটা বুঝতে হলেও আসলে সেই জায়গায় ফিরে যেতে হবে যে কেন -2 এত জরুরি ছিল, কেন খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলো, যে দলগুলো খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে গ্রহণযোগ্য হয়ে উঠেছে, যে দলগুলো খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করেছে, বাংলাদেশের রাজনীতিতে জনসমর্থনের এক রকমের কেন্দ্রে এসেছে, তারাও কেন এই আগস্টের পর এখন বলছে বটে যে খালেদা জিয়া তাদের সকলের রাজনৈতিক নেত্রী ছিলেন, কিন্তু
তখন মানে সেই সময়টায় যখন খালেদা জিয়া বুদ্ধি পরামর্শ দিতে পারতেন, কিংবা বাংলাদেশের সত্যিকার অর্থে যে ক্রান্তিকালের কথা এখন বলা হচ্ছে, সেই ক্রান্তিকাল যখন শুরু হলো তখন যে কেউ তার কাছে গেলেন না, তার কারণ আসলে সেখানেই নিহিত যে বাংলাদেশের 4 দশকের বেশি সময়ের রাজনীতিতে এই দুই নেত্রী এতটাই অবিসংবাদিত হয়ে উঠেছেন যে তাদের সরিয়ে না দিলে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে ওলট পালট করে ফেলার কোনো সুযোগ তৈরি হয় না। এই যে এত এত বছর ধরে তারা যা রাজনীতি করছেন সব ভুল, এই দুই নেত্রীর ভেতরকার যে ধরনের একটা রাজনৈতিক রেষারেষি, যে রেষারেষি এর চেয়ে অনেক আক্রমণাত্মক ভাষায়, এর চেয়ে অনেক শত্রুতাপূর্ণ ভাষায়, এমনকি পশ্চিমের ডেভেলপড গণতন্ত্র, উন্নত গণতন্ত্রের দেশ ব্রিটেনে, আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায় আমরা দেখি, পত্রিকার পাতার শিরোনাম হতে দেখি, সেটাকে বাংলাদেশে যেন দুই নারীর ঝগড়া, দুই নেত্রীর একটা বিশেষ চরিত্রগত দুর্বলতা সেই হিসাবে প্রকাশ করে দুই নেত্রীর যে রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা, তাদের রাজনীতির কেন্দ্রে থাকার মাধ্যমে বাংলাদেশের রাজনীতির যে পরিমাণ, মানে রাজনৈতিক নেতৃত্বের যে জনঘনিষ্ঠ হয়ে ওঠা, এবং বাংলাদেশের রাজনীতিকে ক্যান্টনমেন্ট থেকে বের করে রাজপথে নিয়ে আসা, এই বিষয়গুলোকে একরকম তুচ্ছ করা হয়েছে দীর্ঘ সময় ধরে। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া এক অনন্য চরিত্র এই কারণে যে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি, শুধু তাই নয়, তিনি পৃথিবীর মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেনজির ভুট্টো। বেনজির ভুট্টোকেও আততায়ীরা সরিয়ে দেয়। খালেদা জিয়া বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন, সে কারণেই তিনি শুধু অনন্য বৈশিষ্ট্যের অধিকারী তাই নয়, তিনি ছিলেন বাংলাদেশের ইসলামপন্থী দলগুলোর একজন সর্বজন গ্রাহ্য নেতা, যিনি কিনা একই সঙ্গে একই মঞ্চে ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোকে আনতে পারতেন, যিনি কিনা এক কক্ষে বাংলাদেশের নানা আকীদার, নানা পথে বিভক্ত ইসলামপন্থী বা ডানপন্থার রাজনীতিমুখী দলগুলোকে একত্র করতে পারতেন, যিনি বাংলাদেশের সেনা সদরে জন্ম নেওয়া, ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপিকে একই সঙ্গে একটা ইসলামী আত্মপরিচয়, মানে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের আত্মপরিচয়ের রাজনীতির মাধ্যমে একটা ইউনিক রাজনীতির সূচনা করেন বাংলাদেশে। সেই অর্থে যে রাজনীতি আওয়ামী লীগের সেকুলার ধর্মনিরপেক্ষতার রাজনীতির বিপক্ষে বা বিরুদ্ধে একটা সত্যিকারের অন্য রাজনীতির সূচনা করবে কিংবা অন্য রাজনৈতিক শক্তিকে শক্তিশালী করে তুলবে, সেই রাজনীতিকে তিনি যেমন নেতৃত্ব দেন, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকে তিনি যেমন নেতৃত্ব দেন, যেখানে তিনি আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ, মানে বাংলাদেশের সংবিধানে 72-এর সংবিধানের বাঙালি জাতীয়তাবাদের পাশাপাশি বাংলাদেশি জাতীয়তাবাদ, যেখানে ইসলামী আত্মপরিচয়, ধর্মভিত্তিক আত্মপরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই রাজনীতির প্রধান মুখ হয়ে ওঠেন একজন নারী হিসেবে, একজন মা হিসেবে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, এবং তিনি কিনা বাংলাদেশের অপরাপর সকল মুসলিম ধর্মভিত্তিক, ইসলামী ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সর্বজন গ্রাহ্য নেতা হয়ে ওঠেন, যা কিনা বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে রাজপথে গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানে আমি এখন যখন চিন্তা করি, বা যে কেউ যখন চিন্তা করবেন যে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একজন নারী, তিনি এই পুরো রাজনৈতিক
শক্তিটার নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি সেই রাজনৈতিক শক্তির নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে মানে 90-92-94% মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, সে দেশে ইসলামী রাজনৈতিক দলগুলো, বহু মতে পথে বিভক্ত রাজনৈতিক দলগুলোকে তিনি যে শুধু একরকম ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তিতে পরিণত করার শক্তি রেখেছিলেন তাই নয়, এর মাধ্যমে তিনি সেই রাজনীতিতেও একটা নারীর অংশগ্রহণ, মধ্যপন্থার জায়গা এবং গ্রাহ্যতার জায়গা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। সে কারণেই সম্ভবত -2 বাংলাদেশে এত জরুরি হয়ে পড়েছিল। বাংলাদেশের রাজনীতি নানাভাবে পাল্টে যাচ্ছে খালেদা জিয়ার জীবনাবসানের মধ্য দিয়ে, কিংবা খালেদা জিয়াকেও রাজনীতির পরিসরে আসতে না দেওয়ার মাধ্যমে সেই 2024-এর আগস্ট থেকে এই যে সকল ইসলামপন্থী দলকে ঐক্যবদ্ধ করতে পারেন, যিনি কিনা হেফাজতে ইসলামের মঞ্চেও গিয়ে উঠতে পারেন, যিনি কিনা জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদেরকে পরামর্শ দিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করতে পারেন, যার কথা বললাম যে মামুনুল হকের বাবা আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস, ঘনিষ্ঠ সম্পর্ক ছিল খালেদা জিয়ার সঙ্গে, যিনি কিনা ওই 4 দলীয় জোটেরও একজন গুরুত্বপূর্ণ মানে শরিক ছিলেন। যে 4 দলীয় জোট 2001-এ ক্ষমতায় এলো, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, বিএনপি আর জাতীয় পার্টি, এরশাদ সাহেবের সাথেও তিনি তখন ঐক্য করেছিলেন। পরে এরশাদ সাহেব বেরিয়ে গেলেন, সেখানে এলো জাতীয় পার্টির আরেকটি অংশ, নাজিউর রহমান মঞ্জুরের অংশ। কিন্তু এই যে মানে সকল রাজনৈতিক ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করবার যেমন আর কেউ রইল না, তেমনি এই যে নানা পক্ষ নাড়িয়ে গেল, যাদের মধ্যে অনেকেই বাংলাদেশের চরিত্রটাই বদলে ফেলতে চায়। কেউ বলছেন বাংলাদেশের নারীদের 4 ঘন্টা কাজ করা উচিত, কেউ বলছেন বাংলাদেশের নারীদের আর বের হওয়া উচিত না, কেউ বাংলাদেশের নারীরা কে কোন পোশাক পরবেন ঠিক করে দিচ্ছেন, কিংবা আবার আমরা দেখছি যে ভয়াবহ অশ্লীল স্লোগান ছাড়া বাংলাদেশে আসলে বোধহয় ফ্যাসিবাদ বিরোধী কিংবা মানে ভারত বিরোধিতার রাজনীতি করা যাচ্ছে না। এই পুরো প্রক্রিয়াটা সম্ভব হচ্ছে এমন একটা পরিস্থিতিতে যখন খালেদা জিয়ার মতো সর্বজন গ্রাহ্য ওই রাজনীতির আর কোনো নেতা অবশিষ্ট নাই। সেই জায়গাটা কি কখনো তারেক রহমান নিতে পারবেন? তারেক রহমান বিএনপিকে যেভাবে পাল্টে ফেললেন, খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অবসানের সাথে সাথে, তিনি নেতৃত্বের কেন্দ্রে আসার সাথে সাথে তাকে যেভাবে ইসলামপন্থী দলগুলো ছেড়ে গেল এবং তিনি যেভাবে ইসলামপন্থী দলগুলোকে ছেড়ে গেলেন, বা তিনি সর্বজন গ্রাহ্য যখন হয়ে উঠতে পারলেন না, তখন কি সত্যি বাংলাদেশে ওই ধর্মনিরপেক্ষতার আওয়ামী লীগের রাজনীতির বিরোধী যে রাজনীতি, অ্যান্টি আওয়ামী লীগ শক্তিটা, সেই শক্তিটা আসলে কেমন চেহারা নেবে তা ক্রমাগতভাবে একটা শঙ্কার কারণ হয়ে উঠেছে গত কমাসে। এবং খালেদা জিয়ার জীবনাবসানের মাধ্যমে নিশ্চিতভাবেই ওই পক্ষের ঐক্য আর কখনো, কিংবা রাজপথে ফয়সালার যে রাজনীতি, মানে ষড়যন্ত্রের রাজনীতি বাদ দিয়ে, গুপ্ত রাজনীতি বাদ দিয়ে, নানা রকম মেটিকুলাস ডিজাইনের রাজনীতির বাইরে জনসমর্থন নিয়ে রাজপথে ফয়সালা করার রাজনীতিতে ওই পক্ষটিকে আবার ঐক্যবদ্ধ করা যাবে এমন কোনো কেন্দ্র, এমন কোনো ভর কেন্দ্র খালেদা জিয়ার পরে কিন্তু আর দেখা যাচ্ছে না। তারপর এই যে খালেদা জিয়ার জীবনাবসানের মাধ্যমে ওই রাজনীতিতে, মানে ডানপন্থা ঘেঁষা মধ্যপন্থার রাজনীতি কিংবা ডানপন্থার রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি, ওই রাজনীতির নেতৃত্বে বা নেতৃস্থানীয় পদে আর কখনো কোনো নারীকে দেখা যাবে, সে প্রত্যাশা করাও একটা বাতুলতা মাত্র। কারণ মনে রাখবেন, ওই দলগুলো নেতা হিসেবে খালেদা জিয়াকে মেনে নিয়েছিল রাজপথে গ্রহণযোগ্যতার জন্য, কিন্তু ওই দলগুলোর কোনোটিতে নেতৃত্ব স্থানীয় পদে সেই দলগুলোর গঠনতন্ত্র অনুযায়ী নারীদের অংশগ্রহণের কোনো সুযোগ নাই। কাজেই বাংলাদেশের রাজনীতি বড় ধরনের চেহারার পরিবর্তন হলো খালেদা জিয়ার জীবনাবসানের মাধ্যমে, তার রাজনৈতিক জীবনের অবসানের মাধ্যমে যেই ঘটনা ঘটা শুরু করেছিল। রাজনীতির চেহারা পাল্টে গেলে অনেক ক্ষেত্রেই দেশের চেহারাও পাল্টে যায়। খালেদা জিয়ার মৃত্যু সে আশঙ্কাও তৈরি করে। বেগম খালেদা জিয়া মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই সংবাদটি আমি আপনাদেরকে দিয়েছিলাম, এরপরে মিডিয়াতে এখন এসছে। আমরা তার বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা, প্রকৃত শ্রদ্ধা কিভাবে জানানো যায়? প্রকৃত শ্রদ্ধা কি শুধুমাত্র ফুলের মালা দিয়ে, বিশাল জানাজা করে, দেশের এই ক্রান্তি লগ্নে সবচাইতে বড় শ্রদ্ধা কিভাবে দেখানো যায়? 2024 অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া হাসপাতাল বেডে থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। উনি তখন কি বলেছিলেন? ভুলে গেলে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে না। উনি বলেছিলেন, প্রতিহিংসা যাতে না ছড়ানো হয়, প্রতিশোধ যাতে না নেওয়া হয়। সেই কথাগুলো কি শুনেছিলেন যে উনি কিভাবে কথাগুলো বলেছিলেন? আমাদেরকে সংযত থাকার কথা বলেছিলেন, আমাদেরকে ধৈর্য ধারণের কথা বলেছিলেন, যেটা কোরআনেরও শিক্ষা। বিজয়ের পরে যেন আমাদের হিতাহিত জ্ঞান হারিয়ে না যায়। কিন্তু আমরা ভয়ঙ্কর অরাজকতা দেখেছি গত 1.5 বছর। আমরা দেখেছি কিভাবে প্রতিশোধ নেওয়া হয়েছে, কিভাবে নিপীড়ন চালানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের অনেক ভুল ছিল। আমি এবং আমরা আওয়ামী লীগ সরকারের প্রচণ্ড সমালোচনা করেছি গত 17টি বছর। কিন্তু আমরা এও শিখেছি খালেদা জিয়ার কাছ থেকে কিভাবে ক্ষমা করে দিতে হয়, কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। আমরা শিখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে কিভাবে বহুদলীয় গণতন্ত্রের জন্য কাজ করতে হয়, কিভাবে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা শিখেছিলাম। খালেদা জিয়ার মাঝে আমরা তা দেখেছি। মানুষ মাত্রই ভুল থাকে, ভুল ক্ষমা করে দিতে হয়, জাতির বৃহত্তর স্বার্থে এগিয়ে যেতে হয়। সজীব ওয়াজের জয়কে ধন্যবাদ। সজীব ওয়াজের জয় খুব সুন্দর একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে উনি স্বীকার করেছেন খালেদা জিয়া বিরাজনীতিকরণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন সারা জীবন। সজীব ওয়াজের জয়কে ধন্যবাদ। এটাই রাজনৈতিক ভাষা হওয়া উচিত। এখন নেতৃত্ব আমাদের প্রজন্মের কাছে এসছে। যারা তরুণ, যাদের অভিজ্ঞতার অভাব, তাদের উচিত আমাদের নেতৃত্ব মেনে নেয়া। কারণ রিলে রেসের ব্যাটন এখন আমাদের হাতে আসা উচিত। বেগম খালেদা জিয়ার ছেলে তারেক এখন বিএনপির নেতৃত্বে। তারেকের অনেক সমালোচনা করেছি, ভবিষ্যতেও করব। সমালোচনা তাকে গ্রহণ করতে হবে, কঠোর সমালোচনা করব। মানুষ অনেকে অপমান করবে, নেতা হতে হলে সহ্য করে এগিয়ে যেতে হয়, প্রমাণ করতে হয় যে সে তার কাজে প্রমাণ করবে সে কি এবং সে জাতিকে কি দিতে পারে। তাহলে খালেদা জিয়ার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা কি জ্ঞাপন করা যায়? জাতির এই ক্রান্তি লগ্নে যখন স্বাধীনতা বিরোধী উগ্রবাদী শক্তিরা ঐক্যবদ্ধ হয়েছে, যখন অনেক তথাকথিত মুক্তিযোদ্ধারা বিচলিত অবস্থায় আছেন এবং তাদের ভিতরে কেউ কেউ এই উগ্রবাদী গোষ্ঠীতে যুক্ত হয়েছে, যখন জামাতের ABCD বিভিন্ন বহুরূপ জামাতের অধীনে ঐক্যবদ্ধ হয়েছে, তখন আমাদের কি করণীয় আছে? সবচাইতে বড় বোকামি হবে ৭১-এর শক্তিরা যদি ঐক্যবদ্ধ না হয়। ৭১-এর সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। জ্বালাও পোড়াও রাজনীতিকে ধিক্কার দিতে হবে, গুন্ডাগিরির রাজনীতিকে ধিক্কার দিতে হবে।
ইনকিলাব জিন্দাবাদের নামে স্বাধীনতা বিরোধী শক্তিকে আর সামনে এগিয়ে দেওয়া যাবে না। আমরা বাংলাদেশকে খেলাফতি রাষ্ট্র কায়েম করতে দেব না। বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ সকল মতবাদের অধিকারের দেশকে আমরা মৌলবাদ রাষ্ট্রে পরিণত হতে দেব না। ৭১-এর চেতনাকে আমরা হারাতে দেব না। বাংলাদেশের জাতীয়তাবাদ এবং বাঙালি জাতীয়তাবাদকে আমরা ধ্বংস হতে দেব না। রাজনীতিতে যারা অন্যায় করবেন তাদের সুষ্ঠু বিচার হবে, কিন্তু এখন আওয়ামী লীগ এবং বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে। পরিশোধিত হয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতেই হবে। বিএনপিকে তারেকের নেতৃত্ব যদি মেনে নিতে হয় নেক, এবং নেওয়া উচিত এখন জাতির ক্রান্তি লগ্নে। তারেক অনেক ভুল করেছে, তাকে আমরা চলুন একবার সুযোগ দেই, দেখি সে সঠিক কাজটি করে কিনা। যেহেতু খালেদা জিয়া এখন আর নেই, যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রয়োজন, হোক। যদি সুষ্ঠু নির্বাচন হয় ওয়েলকাম। তবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে না আনলে এই মৌলবাদীদের চাপে একা বিএনপির পক্ষে স্বাধীনতার চেতনা ধরে রাখা মুশকিল হবে। তাই খালেদা জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা হবে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা এবং ৭১-এর চেতনার মানুষদেরকে ঐক্যবদ্ধ করা। অতীতের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে সামনে এগিয়ে যাওয়া। আজকের দিনটি আমার জন্য বিশেষ দুঃখের, কারণ খালেদা জিয়ার সাথে আমার সম্পর্ক বিভিন্ন দিক থেকে। পারিবারিক দিক থেকে উনি আমার মরহুম শ্বশুর হিটু সাহেবের আপন খালাতো বোন, সেই ক্ষেত্রে উনি আমার ফুফু শাশুড়ি ছিলেন। এছাড়া উনি আমার ঘনিষ্ঠ বন্ধুর, আমার স্কুল সহপাঠী তারেকের মা। তাকে ছোটবেলায় দেখেছি। এছাড়াও ৯০-এর গণ অভ্যুত্থানে উনি ছিলেন আমাদের নেত্রী। সেই ক্ষেত্রে রাজনৈতিক ময়দানে ওনার সাহসিকতা দেখেছি। সুতরাং এই বহুমাত্রিক সম্পর্কে উনি আমার শ্রদ্ধা অর্জন করেছেন। তাই আজকে ওনার মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে শোকাহত। কিন্তু এই দুঃখকে শক্তিতে পরিণত করতে হবে। আমাদের সকল ৭১-এর শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, না হলে they will divide and destroy us. They will divide and destroy us. They will divide and destroy us. ওই যে বললাম, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই দেশের স্বার্থে সকল ৭১-এর শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এটাই হবে খালেদা জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন। শুধু ফুলের মালায় নয়, বৃহৎ জানাজায় সমাগম, মানুষের সমাগমে নয়। তার আদর্শ, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে তুলে ধরাতেই প্রকৃত তার প্রতি শ্রদ্ধা। এবং সর্বশেষে বাংলার শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিএনপির নেতাদেরও শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। তাহলে সকল বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা নিয়ে প্রকৃত বাঙালিরা, বাংলাদেশিরা যারা বাংলাদেশের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন সারা জীবন, সোহরাওয়ার্দী, শেরেবাংলা, ভাসানী, ওসমানী, তাজউদ্দিন, নজরুল ইসলাম, সবার প্রতি শ্রদ্ধা নিয়ে দেশকে আবার মাথা উঁচু করে দাঁড়াতে সহায়তা করতে হবে।